হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম এভরিওয়ান। ইন্ডিয়ান পলিটির খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, যে ফান্ডামেন্টাল রাইটস এর যে এমসিকিউ সেশন চলছিল তার আজকে তৃতীয় ক্লাস। আজকে আমরা তৃতীয় ক্লাসে কি কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেন সেটা দেখব। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে আমাদের। কোনো ব্যক্তি, কোশ্চেনটা ভালো করে দেখতে হবে আমাদেরকে। কোনো ব্যক্তির 19 ধারার মৌলিক অধিকার, 19 ধারার মৌলিক অধিকার মানে হচ্ছে স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত হলে ভারতের উচ্চ আদালত কত ধারায় লেখো জারি করতে পারে। তাহলে আমরা জানি যে ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, যেটা 19 ধারার মৌলিক অধিকার, এটা ফান্ডামেন্টাল রাইটস। আর এই ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, যদি মৌলিক অধিকার থেকে কোনো ব্যক্তি বঞ্চিত হয় তাহলে কিন্তু তিনি আইনের সাহায্য নিতে পারেন। ঠিক আছে, আর কোর্ট কি করতে পারে? কোর্ট কিন্তু সেই ব্যক্তির মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্য রিটস বা লেখো জারি করতে পারে। কি করতে পারে? এই যে লেখো জারি করতে পারে, তাই তো? এইবারটা সুপ্রিম কোর্ট পারে একটা ধারায় এবং হাইকোর্ট পারে আর একটা ধারায়। এবার আমাদের এখানে কোশ্চেন রয়েছে ভারতের উচ্চ আদালত। ভারতের উচ্চ আদালত মানে কি? ভারতের উচ্চ আদালত মানে হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, তাহলে দেখো হাইকোর্ট কত ধারায় পারে। হাইকোর্টের হচ্ছে অপশন এ 32 ধারায়, অপশন বি 21 ধারা, অপশন সি 226 ধারা, কোনোটি নয়। সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন সি, অর্থাৎ 226 ধারায় কে পারে? হাইকোর্ট পারে রিটস জারি করতে। আর 32 ধারায় কে পারে? সুপ্রিম কোর্ট কিন্তু রিটস জারি করতে পারে। ঠিক আছে, আর 21 ধারায় কি হচ্ছে? 21 ধারায় রয়েছে, 21 ধারায় আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। তাহলে এখানে কিন্তু আমাদের সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি। তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা কি আছে, বলছে নিবর্তনমূলক আটক আইন। নিবর্তনমূলক আটক আইনের সময়সীমা কমানো হয়েছে যে সংবিধান সংশোধনী আইন অনুসারে। নিবর্তনমূলক আটক আইন কি? নিবর্তনমূলক আটক আইন হচ্ছে যে কোনো ব্যক্তি কোনো রাষ্ট্র অত্যন্ত এমন কোনো অপরাধ করতে পারে যেটা অত্যন্ত মারাত্মক, যেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ভয়ানক, সেই রকম সন্দেহ করে কিন্তু কোনো ব্যক্তিকে আটক করে রাখা যায়। এটাই হচ্ছে নিবর্তনমূলক আটক আইন, যেটা কিন্তু 1950 সালে কিন্তু পাস হয়েছিল নিবর্তনমূলক আটক আইন। ঠিক আছে, এটা হচ্ছে এবারে তখন কিন্তু সময় ছিল, তখন কিন্তু নিবর্তনমূলক আটক আইনে যদি কোনো ব্যক্তিকে আটক করা হতো তখন কিন্তু সে 22 ধারার যে সুবিধা, অর্থাৎ গ্রেপ্তারি এবং আটক হওয়া থেকে যে সুরক্ষা, ঠিক আছে, সেই সুরক্ষা কিন্তু কোনো ব্যক্তি পান না। যদি কেউ আর কি নিবর্তনমূলক আটক আইনে কেউ গ্রেপ্তার হয় তাহলে কিন্তু সে এই যে ফান্ডামেন্টাল রাইটস 22 ধারার যে মৌলিক অধিকার আছে, অর্থাৎ কোনো ব্যক্তির আগে গ্রেপ্তার এবং আটক হওয়া থেকে সুরক্ষা প্রদান করে থাকে, সেই সুবিধা কিন্তু তিনি ভোগ করেন না। ঠিক আছে, আর এই যে 1950 সালে কি নিবর্তনমূলক আটক আইন, সেটা কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু ছিল যে একজন ব্যক্তিকে 12 মাস পর্যন্ত আটকে রাখা যেত। তারপরে সেটাকে সংশোধন করে কিন্তু বর্তমানে কমিয়ে সেটাকে করা হয়েছে 2 মাস। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেন রয়েছে নিবর্তনমূলক আটক আইনের সময়সীমা কমানো হয়েছে যে সংবিধান সংশোধনের মাধ্যমে। অপশন এ রয়েছে 42তম সংবিধান সংশোধনী আইন বা 1976, 44তম সংবিধান সংশোধনী আইন 1978, আর 91 আর 92 যেটা 2003 সালে হয়েছে। ঠিক আছে, তাহলে এর ভিতরে কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ 44তম সংবিধান সংশোধনী 1978 এর মাধ্যমে নিবর্তনমূলক আটক আইনের সময়সীমা কমিয়ে 2 মাস করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তিকে নিবর্তনমূলক আটক আইনের আওতায় গ্রেপ্তার করা হয় তাহলে তাকে কিন্তু সর্বাধিক 2 মাস পর্যন্ত আটকে রাখা যাবে। বোঝা গেল? নেক্সট দেখো কি বলছে, যে সংবিধান সংশোধনী আইনটির মাধ্যমে কি, যে সংবিধান সংশোধনী আইনটির মাধ্যমে বলা হয়েছে কোনো অবস্থাতে 20 এবং 21 ধারাকে স্থগিত করা যাবে না। কি কি আছে? যে প্রথম সংবিধান সংশোধনী আইন, 92তম সংবিধান সংশোধনী আইন,
42তম সংবিধান সংশোধনী আইন এবং 44তম সংবিধান সংশোধনী আইন। এটা কিন্তু বলা হয়েছে অপশন বি অর্থাৎ 44তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে কিন্তু বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতে অর্থাৎ মৌলিক অধিকারের উপরে যে স্থগিতাদেশের ব্যাপার যেটা রয়েছে সেটা কিন্তু করা যাবে, অর্থাৎ 20 এবং 21 ধারাকে কিন্তু কি করা যাবে না। 20 ধারায় কি আছে, 20 ধারায় আছে যে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি প্রদত্ত হওয়া থেকে সুরক্ষা দেয় কিন্তু আমাদের 20 ধারা, আর 21 ধারা কি জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই দুটি অধিকার অর্থাৎ এই দুটি মৌলিক অধিকার অর্থাৎ 20 এবং 21 ধারা, এই ধারা দুটিকে কিন্তু কোনো অবস্থাতে অর্থাৎ কি বহিঃশত্রু আক্রমণ বা যে কোনো জরুরি অবস্থাতেই কিন্তু তাকে স্থগিত করা যাবে না। ঠিক আছে, নেক্সট দেখো কি হচ্ছে, বলছে নিম্নলিখিত যে দুটি মৌলিক অধিকার নাগরিক এবং বিদেশি উভয়ই ভোগ করে, কি কি 14 এবং 15 ধারা। 14 ধারায় কি আছে, 15 ধারায় কি আছে আমরা জানতে হবে। 14 ধারায় আছে কি আইনের দৃষ্টিতে সমতা, 15 ধারায় কি আছে ভেদাভেদ নিষিদ্ধকরণ কিন্তু রয়েছে, তাই তো। 33 রয়েছে, 34 রয়েছে, তারপরে আছে দেখো সি 14 এবং 20 ধারা আছে, তারপরে ডি 15 এবং 21 ধারা। 15 ধারায় আমরা তো পেলাম একটি যে ভেদাভেদ নিষিদ্ধকরণ রয়েছে, আর 21 ধারায় রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। সিতে কি রয়েছে, সিতে দেখো সিতে কিন্তু 14তে ইকুয়ালিটি বিফোর ল পাচ্ছি, আর পাচ্ছি কি 20 ধারা যেটা হচ্ছে দোষী সাব্যস্ত হওয়া এবং শাস্তি প্রদত্ত হওয়া থেকে একজন ব্যক্তিকে সুরক্ষা দেয়। অর্থাৎ অপশন সি এই যে অধিকার দুটি অর্থাৎ 14 এবং 20 ধারা, কত 14 এবং 20 ধারা, 14 ও 20 ধারা, এই দুটি ধারা কিন্তু কি নাগরিক এবং বিদেশি উভয়েই ভোগ করে। ঠিক আছে, নেক্সট দেখো স্টেট কথাটির অর্থ। স্টেট কথাটির অর্থ কি আছে, যে স্টেট কথাটির অর্থ নিম্নলিখিত যে ধারাটিতে অন্তর্নিহিত রয়েছে। অপশন এ 12 ধারা, অপশন বি 14 ধারা, অপশন সি 22 ধারা এবং ডি কোনটি নয়। এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে অপশন এ অর্থাৎ 12 ধারাতে কিন্তু স্টেট কথাটি রয়েছে, আর এই 12 ধারা কোথায় রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর ভিতরে, তাই তো। আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস আছে 12 থেকে 35 ধারার ভিতরে, তাই তো। এই যে স্টেট কথাটির অর্থ অর্থাৎ স্টেট কথাটি স্টেট কি অর্থে ব্যবহৃত হয় বা স্টেট কথাটির অর্থ কি কি। স্টেট কথাটির অর্থ হচ্ছে যে পঞ্চায়েত, জেলা বোর্ড এবং রাজ্যের কি সমস্ত আইন প্রণয়নকারী সংস্থা, প্রশাসনিক সংস্থা, এই সমস্ত গুলোকেই কিন্তু বলা হয় যে কি হচ্ছে স্টেট। এই সমস্ত জিনিসকেই কিন্তু একটা এই সমস্ত প্রত্যেকটা জিনিস যেমন একটা স্টেট। যদি আমাদের বিডিও অফিস ধরো সেটাও একটা স্টেট, যদি একটা পঞ্চায়েত অফিস সেটাও একটা স্টেট। এইভাবে কিন্তু আমাদের বুঝতে হবে, বা আমাদের যে জেলা পরিষদ সেটাও একটা স্টেট, এবং রাজ্যের যে একটা রাজ্য সেটাও একটা স্টেট। এগুলো কিন্তু এইভাবেই কিন্তু বুঝতে হবে। কোনো পৌর নিগম সেটাও কিন্তু একটা স্টেট। ঠিক আছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আর কিন্তু এই স্টেট কথাটির ভিতরে কিন্তু আরো কি স্ট্যাটিউটারি এবং নন স্ট্যাটিউটারি, অর্থাৎ সংবিধানের কিছু সংবিধানে বিধিবদ্ধ কিছু সংস্থা এবং কিছু সংবিধান অসংবিধিবদ্ধ সংস্থা কিন্তু রয়েছে, যেমন কি ওএনজিসি, সেবি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, ঠিক আছে, সেল, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এইগুলি হচ্ছে যেমন হিউম্যান রাইট, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু পড়ছে এই স্টেট কথাটির অর্থের ভিতরে। তারপরে দেখো নেক্সট কি আছে, ভারতীয় সংবিধানের 14 ধারার মৌলিক অধিকার কি। ভারতীয় সংবিধানের 14 ধারার মৌলিক অধিকারের অনাক্রমতা ভোগ করে নিম্নলিখিত যে ব্যক্তি। ভালো করে বুঝতে হবে অনাক্রমতা কি। 14 ধারায় কি আছে আমরা জানি, 14 ধারায় কি আছে আইনের দৃষ্টিতে সমতা আছে, তাই তো। 14 ধারা একটি মৌলিক অধিকার, আইনের দৃষ্টিতে সমতা, এটি একটি কি ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটস এর কি অনাক্রমতা, অর্থাৎ কি এক কথায় আমি তোমাদের যারা আমাদের ফান্ডামেন্টাল রাইট বা অর্থাৎ পলিটির যে একটি কনসেপ্টের ক্লাসগুলি করেছে তারা কিন্তু অবশ্যই এই উত্তরটি সঠিক দিতে পারবে।
কারণ তাতে কিন্তু আমি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু বর্ণনা করে দিয়েছি। কারণ 14 ধারার অনাক্রমতা বা 14 ধারার ব্যতিক্রম ভোগী ব্যক্তিকে, এটা কিন্তু একই জিনিস। অর্থাৎ যে 14 ধারায় যে বলা রয়েছে ভারতের সমস্ত নাগরিক কি আইনের দৃষ্টিতে সমান, কিন্তু দুজন ব্যক্তি আছে যে দুজন ব্যক্তি কিন্তু আইনের দৃষ্টিতে মানে কিছুটা অনাক্রমতা ভোগ করেন। সেই দুজন ব্যক্তির মধ্যে এখানে কিন্তু দুজন চাননি, বলেছে নিম্নলিখিত কে। অপশন এ হচ্ছে রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী। সঠিক উত্তরটি কিন্তু হবে রাষ্ট্রপতি, ঠিক আছে, অপশন এ। তাহলে অনাক্রমতা ভোগ করেন কে কে? রাষ্ট্রপতি ও সমস্ত রাজ্যের রাজ্যপালগণ। এই দুইজন ব্যক্তি কিন্তু কি করে যে 14 ধারার অনাক্রমতা ভোগ করেন, অর্থাৎ তারা যখন পদে থাকে তাদের বিরুদ্ধে কোনরূপ গ্রেপ্তারি কার্যকলাপ করা যায় না, কোনরূপ আইনি প্রক্রিয়া, কোনো বিচার প্রক্রিয়া কিন্তু চালানো যায় না, ঠিক আছে। সেই জন্য কিন্তু বলা হয় যে ভারতের সংবিধানের দুইজন ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি এবং সমস্ত রাজ্যের রাজ্যপালগণ 14 ধারার অনাক্রমতা ভোগ করেন, ঠিক আছে। এবার এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে 14 ধারা ঠিক 14 ধারা কি 14 ধারা আর কি যে নিরঙ্কুশ নয়, অর্থাৎ মানে আর কি সবার ক্ষেত্রে সমান নয়, যেহেতু দুজনে আর কি ব্যতিক্রম ভোগ করেন, ঠিক আছে। নেক্সট বলছে চুক্তিভুক্ত শ্রমের বিরুদ্ধে অধিকার রয়েছে যে ধারাতে চুক্তিভুক্ত শ্রম বা বন্ডেড লেবার, তাই তো, যেটা বন্ডেড লেবার রয়েছে চুক্তিভিত্তিক শ্রম, সেটা ভারতীয় সংবিধানের কত ধারাতে রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। কি বলছে? অপশন এ 20 ধারা, অপশন বি 21 ধারা, অপশন বি 22 ধারা, অপশন সি 23 ধারা। সঠিক উত্তরটি কিন্তু আমরা নেব 21 ধারা, তাই তো। কারণ আমি এখানে তোমাদের যা যা রয়েছে সমস্ত ধারাগুলোই কিন্তু বলে দিয়েছি, বারবার একটা ধারা প্রত্যেকটা স্লাইডে যদি ডিটেইলস লেখা হয় তাহলে কিন্তু একই জিনিসের যেহেতু আমি প্রত্যেকটা ইনফরমেশন দিয়েছি সেজন্য আমি লিখলাম না, তার কারণ ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। দেখো বলছে 21 ধারায় কি বলা আছে? 21 ধারায় কিন্তু আমাদের 21 ধারায় কি বলা হচ্ছে? জীবন ও ব্যক্তি। 21 ধারার বিষয়বস্তু কি? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার দেয় কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের কি এই 21 ধারা, তাই তো। এই জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকারের ভিতরে কিন্তু আরো অনেক বিষয় রয়েছে, যেগুলো কি কি যে মানে দূষণমুক্ত পরিবেশে বসবাস ও মানে দূষণমুক্ত পানীয় জল পাওয়ার অধিকার, ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ পাওয়ার অধিকার, আর কি কোনো ব্যক্তির গোপনীয়তার অধিকার। এই গোপনীয়তার অধিকার কিন্তু 2017 সালে সংযুক্ত হয়েছে, তাই তো। আর কি গোপনীয়তার অধিকার, আর কি বন্ডেড লেবার অর্থাৎ চুক্তি ভিত্তিক শ্রম, অর্থাৎ কাউকে চুক্তি করে নিয়ে তুমি তাকে সেই মোতাবেক কাউকে তুমি খাটাতে পারবে না। আর কি আছে? আরো একটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে যে নির্যাতনকালীন কারাবাস, অর্থাৎ কারাবাসকালে নির্যাতনের বিরুদ্ধে অধিকার, অর্থাৎ কোনো ব্যক্তি যদি জেলবন্দি থাকে সেই জেলবন্দি অবস্থায় তার উপরে কিন্তু কোনোরূপ অত্যাচার করা যাবে না, অর্থাৎ নির্যাতন, ঠিক আছে। অর্থাৎ কারাবাসকালে নির্যাতনের বিরুদ্ধে অধিকারও কিন্তু রয়েছে এই ভারতীয় সংবিধানের 21 ধারায়, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এই যে যতগুলি বিষয় সেগুলো কিন্তু প্রত্যেকটার একটা দিয়েও কিন্তু আমাদের কোশ্চেন আসতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে এই বিষয়টি ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে বা কোন অধ্যায়ে রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু এভাবে কোশ্চেন দিয়ে দিতেই পারে। দেখো ভারতীয় সংবিধানে 3য় অধ্যায়ে বর্ণিত মৌলিক অধিকারের ধারণা, ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে তাহলে আমরা কি পাচ্ছি? অর্থাৎ পার্ট 3 তে রয়েছে মৌলিক অধিকার। কত ধারায়? 12 থেকে 35 ধারায়। কত? 12 থেকে পার্ট 3 12 থেকে 35 ধারায় রয়েছে। মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে যে দেশের সংবিধান থেকে, কারণ আমাদের দেশের সংবিধান কিন্তু অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে তৈরি। এই যে প্রত্যেকটা ছোট ছোট জিনিস যেগুলো গুরুত্বপূর্ণ সেই সব জিনিস কিন্তু বিভিন্ন দেশ থেকে অনুকরণ করা হয়েছে। তেমনি এই কোশ্চেনে আমাদের রয়েছে ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে বর্ণিত যে 12 থেকে 35 ধারা মৌলিক অধিকার রয়েছে, সেই মৌলিক অধিকারগুলি গৃহীত হয়েছে যে দেশের সংবিধান থেকে। কি কি? আইরিশ সংবিধান, আমেরিকার সংবিধান, ব্রিটিশ সংবিধান, দক্ষিণ আফ্রিকার সংবিধান। সঠিক উত্তর কিন্তু অপশন ডি, অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে কিন্তু ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে।
আর এই যে তোমরা কিন্তু যারা এই যে টোটাল বিষয়টা জানা, যে সংবিধানের যে প্রত্যেকটা বিষয় কোন কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি হয়েছে তার কিন্তু একটা ডিটেলস ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো। আর কি আজকে যে আমরা যে তৃতীয় ক্লাসটা করছি ফান্ডামেন্টাল রাইটস এর উপরে, এর আগে কিন্তু আমরা দুটো ক্লাস করিয়েছি ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত বিষয়, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমরা আশা করবো যে তোমরা যদি এই ফান্ডামেন্টাল রাইটস এর এই টোটাল ক্লাস 3টে দেখে নাও, তোমাদের যে আপকামিং পরীক্ষাগুলি রয়েছে সেই পরীক্ষাতে কিন্তু কোনো কোশ্চেন আর আটকাবে না এই ফান্ডামেন্টাল রাইটস সংক্রান্ত। আর কি প্রত্যেকটা বিষয়ে কিন্তু কনসেপ্ট প্লাস এমসিকিউ ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়। তোমরা তোমাদের যদি আর কি সেই ভিডিওগুলি বা সেই ক্লাসগুলি ভালো লেগে থাকে তোমরা দেখতে পারো, এবং ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো। নেক্সট দেখো কি আছে, যে 1979 সালে গঠিত হওয়া মন্ডল কমিশন, 1979 সালে গঠিত হওয়া মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর জন্য যে চাকরির পদের কত শতাংশ সংরক্ষণের কথা সুপারিশ করেছিল। এই যে 1979-তে 1979 গঠিত হয়েছিল কি মন্ডল কমিশন, কার নেতৃত্বে? বিপি মন্ডল এর নেতৃত্বে কিন্তু এই কমিশন গঠিত হয়েছিল। এই কমিশন রিপোর্ট কবে দিয়েছিল? রিপোর্ট দিয়েছিল 1980 সালে। এবং সেই রিপোর্টে কি সুপারিশ করেছিল? এই রিপোর্টটা আর আমাদের কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে মন্ডল কমিশন গঠিত হয়েছিল কোন ধারাটি সংযোজনের জন্য যদি বলা হয় তাহলে কিন্তু আমরা বলবো 16-4 ধারা। তাহলে এই 16-4 ধারার বিষয়বস্তু কি যদি আমরা জানি তাহলে এই বিষয়টা পেরে যাব। 16-4 ধারার বিষয়বস্তুতে রয়েছে, আমরা জানি ভারতীয় সংবিধানের 16 ধারাতে রয়েছে কি নিয়োগের ক্ষেত্রে সমতা, তাই তো? কিন্তু তারও কিছু কিছু ব্যতিক্রম আছে। রাষ্ট্র যদি মনে করে যে নারী, অনগ্রসর শ্রেণী এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য কিন্তু রাষ্ট্র আলাদা ব্যবস্থা করতে পারে, সেটা কিন্তু বলে দেওয়া আছে ভারতীয় সংবিধানের 16 ধারাতে। ঠিক আছে, এইবারে মন্ডল কমিশন কিন্তু গঠিত হয়েছে সেই অনগ্রসর শ্রেণীর জন্য চাকরির পদের শতাংশ সংরক্ষণের বিষয়টি খতিয়ে দেখার জন্য। ঠিক আছে, এই যেটা কিন্তু এই মন্ডল কমিশনের সুপারিশে কিন্তু ভারতীয় সংবিধানের 16-4 ধারাটি সংযোজিত হয়েছিল। এইবার এই মন্ডল কমিশন অনগ্রসর শ্রেণীর কত শতাংশ সুপারিশের কথা বলেছিল যদি আমাদের কোশ্চেন রয়েছে, সেটা কিন্তু অপশন বি অর্থাৎ 27% সুপারিশের কথা কিন্তু বলেছিল। ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড কাস্টদের জন্য কিন্তু 27% সংরক্ষণের কথা কিন্তু সুপারিশ করেছিল এই মন্ডল কমিশন, যেটা কিনা 1979 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, আর কি তারপরে কিন্তু এই যে আর কিন্তু সেটা কিন্তু এই কমিশন এও সুপারিশ করে দিয়েছিল কি এই যে ওবিসির ভিতরে যে ক্রিমি লেয়ার, সেই ক্রিমি লেয়ার অর্থাৎ তাদের ভিতরে ওই অনগ্রসর শ্রেণীর ভিতরে যে কিছুটা অংশ যেটা আর কি অনগ্রসর শ্রেণী নয় তাদেরকে কিন্তু এই সুবিধা থেকে বাদ দেওয়ার কথাও কিন্তু এই কমিশন পুরো সুপারিশ করেছে। তাই দেখো ভারতের সংবিধানের জরুরি অবস্থা চলাকালীন কি আছে কোশ্চেন, ভারতের সংবিধানের জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশের ধারণা গৃহীত হয়েছে যে দেশের সংবিধান থেকে। আমরা জানি যে আমাদের ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে 12 থেকে 35 ধারায়, ভারতীয় এবং 3য় অধ্যায়ে 12 থেকে 35 ধারায় রয়েছে। সেই মৌলিক অধিকারগুলি কি, যে যদি কোনো রাষ্ট্রের জরুরি অবস্থায় মানে ভারতে যদি জরুরি অবস্থা হয় তাহলে কিন্তু সেই মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ করা যেতে পারে, শুধুমাত্র কত 20 ও 21 ধারা বাদে, তাই তো? এইবারটা বাকি মৌলিক অধিকারগুলোকে কিন্তু কি করে স্থগিত করা যেতে পারে। সেটা কি সেই যে ধারণাটা, সেই যে অর্থাৎ জরুরি অবস্থাকালে মৌলিক অধিকারের উপরে স্থগিত করার যে ধারণাটা, সেই ধারণাটা গৃহীত হয়েছে ভারতীয় সংবিধানে কোন দেশের সংবিধান থেকে, সেটাই আমাদের কোশ্চেন। অপশন এ মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। পূর্বতন সোভিয়েত রাশিয়া, জাপান, ওয়েমার সংবিধান বা জার্মানি সংবিধান। সঠিক উত্তর কিন্তু এখানে অপশন ডি অর্থাৎ ওয়েমার সংবিধান বা জাপানের সংবিধান জার্মানির সংবিধান থেকে কিন্তু জরুরি অবস্থাকালীন সময়ে মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশের ধারণা কিন্তু নেওয়া হয়েছে। বোঝা গেল? তাহলে ওয়েমার বা জার্মানির সংবিধান থেকে নেওয়া হয়েছে কি জরুরি অবস্থাকালীন মৌলিক অধিকারগুলির উপর স্থগিতাদেশের বিষয়। ঠিক আছে, দেখো এটাই ছিল আমাদের কোশ্চেন আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন। আশা করব
তোমরা যারা ক্লাসটি দেখলে, যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর কি তোমাদের যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে, আমরা সেই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইউর গোল। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।